হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউপিএসসি, এসএসসি, রেলওয়ে, তো সমস্ত আপকামিং চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে 40টি করে বাছাই করা বহু কমনযোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো। আপকামিং ডাব্লিউপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, আইডিও, এনটিপিসি, গ্রুপ ডি এবং পুলিশ পরীক্ষা সহ সমস্ত পরীক্ষার প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে এবং পরীক্ষার মতন প্রশ্নোত্তর নিয়ে আসা হচ্ছে। তো আজকে আমরা 12 নম্বর সেট করব। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত যাও। এছাড়া সেখানে বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পেয়ে যাবে। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার বা ডেনমার্কের উপনিবেশ ছিল? নিচের কোন স্থানটিতে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্রীরামপুর হুগলি। শ্রীরামপুর হুগলিতে 1755 সালে প্রথম ডেনিশ বসতি কি করেছিল? স্থাপন করেছিল। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিং এর কোনটি এশিয়া মহাদেশের প্রতিনিধিত্ব স্বরূপ? অলিম্পিকে 5টা রিং থাকে তোমরা জানো, এবং 5টা রিং 5টা মহাদেশকে কি করে? রিপ্রেজেন্ট করে। তো এশিয়া মহাদেশের কোন কালার, কোন রিংটা? সঠিক উত্তর হবে অপশন ডি, হলুদ। দেখো ডিটেলসে, এই 5টি রিং, এটি 5টি রিং এবং যেখানে অনুষ্ঠিত হয় সেখানকার একটি আইকন নিয়ে গঠিত হয়ে থাকে। দেখো, নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল, এই 5টা হলো অলিম্পিক লোগোর রিং এবং এই 5টি মহাদেশ কি কি দেখো? এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের প্রতিনিধিত্ব করে। দেখো, অলিম্পিক চার্টার একবার প্রতিটি মহাদেশের জন্য একটি রং নির্ধারণ করেছিল এবং সেটা হচ্ছে কি, ইউরোপের জন্য নীল, এশিয়ার জন্য হলুদ, আফ্রিকার জন্য কালো, ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়ার জন্য সবুজ এবং আমেরিকার জন্য লাল রং। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, SVEEP এই কর্মসূচিটির পূর্ণ রূপ নিচের কোনটি? SVEEP কর্মসূচিটির পূর্ণ রূপ নিচের কোনটি? 4টি অপশন রয়েছে, ভালো করে দেখে উত্তর করবে এবং এটা পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন, তো ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি, সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন প্রোগ্রাম। এটি হয়ে যাবে SVEEP কর্মসূচির পূর্ণ রূপ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন 1857 সালের মহাবিদ্রোহের কে? অপশন এ, নানা সাহেব। দেখো, নানা সাহেব সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য কিছু দেখে নেবো। দেখো, তিনি কানপুর শহরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন। নানা সাহেবের আসল নাম ছিল ধন্দুপন্ত। তিনি প্রয়াত পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তপুত্র ছিলেন। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের উত্তরসূরিও ছিলেন। 1857 সালে বিদ্রোহের তাঁতিয়া টোপি ছিলেন তার মানে নানা সাহেবের সেনাপতি। তো এখান থেকেও প্রশ্ন আসে যে নানা সাহেবের সেনাপতি কে ছিলেন এই 1857 মহাবিদ্রোহে? তিনি হলেন তাঁতিয়া টোপি। মনে করা হয় বিদ্রোহের পতন হলে, অর্থাৎ বিদ্রোহ শেষ হলে নানা সাহেব নেপালে পালিয়ে যান। তারপর দেখো, রানী লক্ষ্মীবাই 1857 সালে ঝাঁসি এবং গোয়ালিয়রের বিদ্রোহের নেতৃত্ব দেন। এছাড়া দেখো, বেগম হজরত মহল লখনৌ, আগ্রা এবং অবধে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন এবং কুনওয়ার সিং বিহারের জগদীশপুরে 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দেন। তো 1857 সাল এবং নানা সাহেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখে নিলাম। তো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট তথ্য, ভালো করে দেখবে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ
এবং আবগারি কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে এবং দুটো ব্যাচ কোর্সেই সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রস্তুতি পাবে। প্রিলি এবং মেন্স দুটো পরীক্ষারই কম্বাইন্ড প্রিপারেশন তোমরা পাবে। সম্পূর্ণ পরীক্ষার যে বিষয় এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি, সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর, সাথে মক টেস্ট এবং পিডিএফ। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অ্যাকচুয়ালি হবে নয়, হয়েছে হবে। তো 2023 সালের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অবশ্যই আমাদের দেশে, ভারতে। 6 নম্বর প্রশ্ন। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অশোক কুমার। দেখো 13ই অক্টোবর 1911 সালে বিহারের ভাগলপুরে কুদুমলাল গাঙ্গুলি জন্মগ্রহণ করেন। পরে তিনি ভারতীয় চলচ্চিত্রের দাদামণি নামে পরিচিত হন। তিনি তার মঞ্চ নাম অশোক কুমারের হাত ধরে সকলের কাছে বেশি পরিচিত। অর্থাৎ এই দাদামণি যে, তিনি অশোক কুমার আর তিনি হচ্ছে কুমুদলাল গাঙ্গুলি। তার বাবা মা কুঞ্জিলাল গাঙ্গুলি এবং গৌরী দেবী, এবং বলিউডের সেরা চরিত্র অভিনেতাদের মধ্যে ছিলেন একজন তিনি। 7 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রচলন করেন? এটা ইজি প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। তো দ্বীন-ই ইলাহি প্রচলন করেন অপশন ডি, সম্রাট আকবর। কত সালে? 1582 সালে। তো দেখো ডিটেলসে। 1582 খ্রিস্টাব্দে আকবরের দর্শন ব্যাখ্যা করার জন্য আকবর এবং বদাউনি যে শব্দটি ব্যবহার করেছিলেন তা হলো তৌহিদ-ই-ইলাহি, অর্থাৎ দ্বীন-ই-ইলাহি। 1882 সালে আকবর ঘোষণা করেন যে তিনি তার বিভিন্ন ধর্মের প্রজাদের একত্রিত করার জন্য একটি নতুন ধর্ম দ্বীন-ই-ইলাহি বা ঐশ্বরিক ধর্ম প্রতিষ্ঠা করেছেন। সমস্ত ধর্ম, বিশেষ করে ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং জরথ্রুষ্টবাদের ঐশ্বরিক ধর্মের উপর প্রভাব ছিল। আকবরের দর্শন ব্যাখ্যা করার জন্য আকবর ও বদাউনি যে সঠিক শব্দটি ব্যবহার করেছেন তা হলো তৌহিদ-ই-ইলাহি, এবং যার নাম দ্বীন-ই-ইলাহি। তৌহিদ-ই-ইলাহির আক্ষরিক অর্থ ছিল ঐশ্বরিক একেশ্বরবাদ, অর্থাৎ ঈশ্বর একটাই, ঠিক আছে। এবং দ্বীন-ই-ইলাহি সমস্ত ধর্মের মূল যে কথা, সেটা কিন্তু সমস্ত ধর্ম মিলিয়ে একটা নতুন একটা ধর্ম তৈরি করা হয়েছিল আকবরের মাধ্যমে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে পরীক্ষায় আসছে যে বীরবল ছিলেন দ্বীন-ই-ইলাহির প্রথম অনুসারী। পরীক্ষায় প্রশ্ন আসে এটা, যে দ্বীন-ই-ইলাহি এই ধর্মটা প্রথম কে গ্রহণ করেছিলেন? তিনি হলেন বীরবল। আকবর ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত শাসন করেন, এবং আকবর সম্রাট বৈরম খানের অধীনে তার পিতা হুমায়ুনের স্থলাভিষিক্ত হন। নেক্সট প্রশ্ন। সি প্লাস প্লাস কি? 4টি অপশন রয়েছে, দেখে উত্তর করবে। এটা ইজি প্রশ্ন। তো সি প্লাস প্লাস হয়ে যাবে অপশনটি, একটি প্রোগ্রামিং ভাষা। দেখো, প্রথম গুরুত্বপূর্ণ অ্যালগরিদমিক ভাষা ছিল ফটান। পরীক্ষায় প্রশ্ন আসে যে ফটানো কি? তো ফটানো হয়ে যাবে কি, একটি গুরুত্বপূর্ণ অ্যালগরিদম ভাষা। দেখো, জন ব্যাকাসের নেতৃত্বে একটি আইবিএম দল 1957 সালে ডিজাইন করেছিল। সি প্রোগ্রামিং ভাষাটা 1972 সালে ডেনিস রিচি এবং ব্রায়ান কার্নিঘান দ্বারা তৈরি করা হয়েছিল। সি এর উত্তরসূরি ছিল কি, সি প্লাস প্লাস সহ সবচেয়ে সাধারণ ভাষাগুলোর মধ্যে একটি। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণ পদকজয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? নীরজ চোপড়ার বাড়ি কোথায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, পানিপথ। 10 নম্বর প্রশ্ন দেখো। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত রয়েছে? এই জেলা থেকে যদি কেউ ক্লাস দেখে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
তো সঠিক উত্তর হবে অপশন বি, আলিপুর দুয়ার। দেখো পশ্চিমবঙ্গে মোট 6টি জাতীয় উদ্যান এবং 15টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 2টি হাতি সংরক্ষণাগার রয়েছে। পশ্চিমবঙ্গে যে 6টা জাতীয় উদ্যান রয়েছে একটু দেখে নিই। দেখো জলদাপাড়া জাতীয় উদ্যান, সুন্দরবন জাতীয় উদ্যান, এবং সুন্দরবন জাতীয় উদ্যান এটা একটা টাইগার রিজার্ভও বটে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, গরুমারা জাতীয় উদ্যান এবং বক্সা জাতীয় উদ্যান। 11 নম্বর প্রশ্ন, কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কলমকারী চিত্রশৈলী উৎপত্তি হয়েছিল। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মগধ। মগধের অধিপতি ছিলেন। নেক্সট এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে নাও। অজাতশত্রু কে ছিলেন? অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের দ্বিতীয় রাজা এবং কার পুত্র? বিম্বিসার। বিম্বিসারের পুত্র। উপাধি কি ছিল? উপাধি ছিল কুনিক। ওকে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বাংলার রেনেসার জনক বলে কাকে অভিভূত করা হয়? তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশনে রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসার জনক হিসাবে অভিভূত করা হয়ে থাকে। দেখো তিনি পশ্চিমবঙ্গের রাধানগরে 22 মে 1772 সালে জন্মগ্রহণ করেন এবং সতীদাহ প্রথা দূর করার জন্য তার প্রচেষ্টার জন্য সর্বাধিক পরিচিত। 1828 সালে রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর কি তৈরি করেছিলেন? ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর। কত সালে? 1828 সালে। রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধি, আমরা সবসময় রামমোহন রায়ের আগে কি উপাধি দিই? রাজা। তো এই রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। পরীক্ষা এখান থেকেও প্রশ্ন আসে। এবং যিনি তাকে প্রতিনিধিত্ব করার জন্য ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন দেখো, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাগনেসিয়াম। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো ডিটেলসে 1936 সালের এপ্রিল মাসে লখনৌতে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়। এটি অখিল ভারতীয় কিষাণ সভা নামেও পরিচিত এবং এই সভার প্রধান কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। মার্ক করবে এটা। কে প্রতিষ্ঠা করেছিলেন? পরীক্ষায় প্রশ্ন আসে তখন উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ সরস্বতী। এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক আন্দোলন এবং সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে বিহারে কিষাণ সভা আন্দোলন শুরু হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্য থেকে 10 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হয়েছে। দেখো 9 ডিগ্রি চ্যানেল, তো এটা প্রবাহিত হয়েছে, দেখো এটি মিনিকয় দ্বীপকে প্রধান লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে পৃথক করেছে। অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। এবং 8 ডিগ্রি চ্যানেল কার কার মধ্য থেকে প্রবাহিত হচ্ছে? দেখো মিনিকয় অর্থাৎ লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল প্রবাহিত হচ্ছে। অর্থাৎ 8 ডিগ্রি চ্যানেল মালদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে এবং 9 ডিগ্রি চ্যানেল মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মেন যে দুটো দ্বীপ সেগুলোকে পৃথক করেছে। 17 নম্বর প্রশ্ন, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বর্গেহাইন কোন রাজ্যের বাসিন্দা?
সঠিক উত্তর হবে অপশন সি আসাম। তিনি কোন খেলার সাথে যুক্ত লাভলিনা বরগোহাঁই? বক্সিং। 18 নম্বর প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল অপশন সি 2013 সালে। এই প্রকল্পটি দেখো সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন এর পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2017-তে প্রথম স্থান অধিকার করেছে। 19 নম্বর প্রশ্ন, কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি সিন্ধু সভ্যতার অধিবাসীরা। 20 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি 1950 সালে জাতীয় প্ল্যানিং কমিশন স্থাপিত হয়েছিল। দেখো ডিটেলসে, ভারতের পরিকল্পনা কমিশন 15 মার্চ 1950 সালে স্থাপিত হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী এই কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান হয়ে থাকেন। দেখো ভারতের সংবিধানে এই পরিকল্পনা কমিশনের কিন্তু কোনো উল্লেখ বা বিধান নেই। পরবর্তীকালে নীতি আয়োগ এই পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল, অর্থাৎ এই যে পরিকল্পনা কমিশনের বদলে আসে কে? নীতি আয়োগ। দেখো নীতি, যার ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা 65 বছর পর 2015 সালে পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপিত করেছিল। 21 নম্বর প্রশ্ন, হিটকোর পূর্ণ রূপ কি? হিটকোর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশন সি হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে দেখো অপশনটি জয়ী সেতু হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। দেখো জয়ী সেতু বা জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু, এটা নদীর উপর অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে। সেতুটি 2021 সালের 1 ফেব্রুয়ারি চালু করা হয়েছিল এবং তিস্তা নদীর কোন নদীর উপর অবস্থিত? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তিস্তা নদীর উপর, এবং দৈর্ঘ্য কত? 2.709 কিলোমিটার। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? গৃহীত অর্থাৎ অ্যাকসেপ্টেড। তো সঠিক উত্তর হবে অপশন বি নভেম্বর 26, 1949। এবং এই জন্য কি বলা থাকে? সংবিধান দিবস। এবং 26শে জানুয়ারি 1950 দেখতে পাচ্ছ, এই দিন কি হয়েছিল? অ্যাক্টেড, অর্থাৎ কার্যকরী হয়। এবং এর জন্য একে কি বলা থাকে? প্রজাতন্ত্র দিবস। দেখো ডিটেলসে, 1950 সালে 26শে জানুয়ারি সমগ্র সংবিধান কার্যকর হয়। এটি পৃথিবীর যে কোনো দেশের সব থেকে দীর্ঘ লিখিত সংবিধান, অর্থাৎ ভারতীয় সংবিধান সব থেকে দীর্ঘতম সংবিধান গোটা পৃথিবীর মধ্যে। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর এবং এর প্রধান স্থপতি হিসাবে একে বিবেচনা করা হয়। খসড়া কমিটিতে মোট 7 জন সদস্য ছিলেন। কে কে দেখো? আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালাস্বামী, বি.আর. আম্বেদকর, এম কে মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি.এল. মিটার এবং ডিপি খৈতান। 24 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? ইবিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশনটি বেলগাঁও। কত সালে? 1924 সালে, পরীক্ষাতে এসে থাকে। দেখো ডিটেলসটা, 1924 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন।
আচ্ছা, রিপিট হয়েছে, ডবল হয়েছে, ঠিক আছে। যাই হোক, 1885 সালের ডিসেম্বরে বম্বেতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? ডাব্লিউ.সি. ব্যানার্জি। তাও দেখো, 1886 সালে কলকাতায় দাদাভাই নৌরোজির সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। মহাত্মা গান্ধী 1924 সালে কর্ণাটকের বেলগাঁওতে 39তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে গান্ধীজি যে বছর সভাপতিত্ব করেছিলেন সেটা কততম অধিবেশন ছিল? 39তম। এবং ঠিক তার পরের বছর 1925 সালে কানপুর অধিবেশন ছিল, সেখানে সভাপতিত্ব করেন কে? সরোজিনী নাইডু, এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে জাতীয় কংগ্রেসের সভাপতি। আর 1917 সালে প্রথম মহিলা সভাপতি হন কে? অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় শৈলীর নামকরণ যে গ্রাম থেকে সৃষ্ট তার নামেই করা হয়েছে? নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নামকরণ যে গ্রাম থেকে তার সৃষ্টি তার নামেই করা হয়েছে? অর্থাৎ নিচের কোন নৃত্যটি একটা গ্রামের নামে করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যটি একটি গ্রামের নামে। দেখো, বিভিন্ন গুরুত্বপূর্ণ নৃত্য এবং রাজ্য দেখে নেবো আমরা। দেখো, ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে, কত্থক নৃত্যটি দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে, কথাকলি নৃত্যটি দেখতে পাওয়া যায় কেরালাতে, কুচিপুড়ি যেটা আমরা এক্ষুনি দেখলাম সেটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, ওড়িশি নৃত্যটি ওড়িশাতে, সাত্রিয়া নৃত্যটি আসামে, মণিপুরী নৃত্যটি মণিপুরে, এবং মোহিনীঅট্টম নৃত্যটি কেরালাতে আমরা লক্ষ্য করে থাকি। 26 দেখো, সিনেমা হলে প্রজেক্টরের রূপে কোন লেন্স ব্যবহৃত হয়? চারটি অপশন: মিনিস্কাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স, নাকি অবতল লেন্স? তো সঠিক উত্তর হবে অপশন বি, উত্তল লেন্স। 27, এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিউটেন এবং প্রোপেন থাকে কোথায়? এলপিজিতে। আর একটা গ্যাস আছে সিএনজি, এটার ফুল ফর্ম কি? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এবং এটার মেন যে গ্যাস সেটা কি? সেটা হচ্ছে মিথেন। মিথেনের সংকেত CH4। দেখো, এলপিজি মানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি 3 বা 4টি কার্বন সমন্বিত হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এইভাবে এলপিজি স্বাভাবিক উপাদান হলো প্রোপেন, যার সংকেত C3H8, এবং বিউটেন C4H10। এলপিজি একটি হাইড্রোকার্বন ভিত্তিক দাহ্য গ্যাস, এবং এলপিজি হলো বিউটেন এবং প্রোপেন গ্যাসের বিভিন্ন অনুপাতে তাদের মিশ্রণের জেনেরিক নাম। 28 নম্বর প্রশ্ন। যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? চারটি অপশন: অত্যধিক উষ্ণ হতো, সামান্য উষ্ণ হতো, সামান্য শীতল হতো, নাকি অত্যাধিক শীতল হতো? তো সঠিক উত্তর হবে অপশানে অত্যাধিক উষ্ণ হতো। কেন? কেননা সূর্যের যে রেডিয়েশন সেটা কিন্তু ডাইরেক্ট এসে পৃথিবীতে পড়তো। ওকে, নেক্সট 29, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, পালি ভাষাতে লেখা। এবং ত্রিপিটক 3টে পিটক নিয়ে লেখা, এবং পিটক শব্দের অর্থ, পিটক শব্দের অর্থ পরীক্ষাতে প্রশ্ন আসে, এটার অর্থ হচ্ছে ঝুড়ি বা বাস্কেট। ঠিক আছে, বাস্কেট। 3টে পিটক কি কি? নেক্সট আমরা ডিটেলসে দেখবো। দেখো, 3টি খণ্ডে রয়েছে কি কি? বিনয় পিটক। প্রাথমিক বিষয় হলো সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের জন্য সন্ন্যাসীদের বিভিন্ন যে নিয়মাবলী লেখা রয়েছে সেটা হচ্ছে বিনয় পিটকে। তারপর হচ্ছে সূত্র পিটক, বুদ্ধ এবং তার ঘনিষ্ঠ সহচরদের জন্য 1000টিরও বেশি সূত্র বা শিক্ষা
যে পিটকে রয়েছে সেটা হচ্ছে সূত্র পিটকে। আর অভিধম্ম পিটক সেটা হচ্ছে এই সূত্রগুলিতে বুদ্ধের শিক্ষার একটি বিশদ শিক্ষামূলক বিশ্লেষণ এবং সারাংশ লেখা রয়েছে। তো এই তিনটে পিটক, বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক, এই তিনটে পিটককে একত্রে বলা হয় ত্রিপিটক। ৩০ নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, চক্ষু। চক্ষুকে আমরা নিজের থেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু গ্রন্থি, হৃৎপিণ্ড, জরায়ু এগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রিত নয়। হৃৎপিণ্ড কিন্তু নিজে থেকেই চলছে, আমরা চেষ্টা করলেও তাকে ইচ্ছা করে থামাতে পারবো না। ঠিক আছে। ৩১ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? তো অবভিয়াসলি অপশন সি, মেছো বিড়াল। দেখো ডিটেলস একটু দেখবো। পশ্চিমবঙ্গের প্রতীক, দেখো পশ্চিমবঙ্গের প্রতীক হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সরকারি সিলমোহর। এখন নতুন একটা দেখবে লোগো বেরিয়েছে, ব দিয়ে লেখা। তারপর দেখো সাদা গলার মাছরাঙা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। ছাতিম গাছ পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এবং এর বৈজ্ঞানিক নাম কি? আলস্টোনিয়া স্কলার্স। আচ্ছা, শিউলি হয়ে যাবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং এর বৈজ্ঞানিক নাম কি? প্রিয় নাইরুলাস ইভেরিনাস। বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে? মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে। এবং বর্তমান যিনি রাজ্যপাল রয়েছেন, দেখো ডক্টর সিভি আনন্দ বসু 2023 সালের 23 নভেম্বর 2022 সাল থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে দায়িত্ব গ্রহণ করেছেন। দেখো অ্যাডিশনাল ইনফরমেশন কিছু একটু দেখবো। দেখো পশ্চিমবঙ্গ রাজ্য 1 নভেম্বর 1956 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ দেখে নাও। 85 ডিগ্রি 48 মিনিট 20 সেকেন্ড পূর্ব থেকে 89 ডিগ্রি 45 মিনিট 40 সেকেন্ড পূর্ব অক্ষাংশ পর্যন্ত এবং 27 ডিগ্রি 13 মিনিট 15 উত্তর থেকে, এটা উত্তর হবে, 21 ডিগ্রি 25 মিনিট 24 উত্তর দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। প্রতিবেশী আন্তর্জাতিক দেশগুলো হলো বাংলাদেশ, নেপাল, ভুটান। মোট ভৌগোলিক এলাকা 88,752 বর্গ কিমি বা 34,267 বর্গ মাইল এবং ভারতের 14তম বৃহত্তম রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আয়তনের দিক থেকে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, লোথাল। দেখো লোথাল সম্পর্কে ডিটেলস দেখো। লোথাল ছিল পৃথিবীর প্রথম মানবসৃষ্ট বন্দর এবং পোড়া ইট দিয়ে তৈরি একটা ডকইয়ার্ড। লোথাল হলো গুজরাট রাজ্যের একটি উপকূলীয় স্থান এবং হরপ্পান আমলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। লোথালে কৃত্রিম ডকইয়ার্ড অর্থাৎ সবচেয়ে আকর্ষণীয় একটা বৈশিষ্ট্য, কৃত্রিম মানে হচ্ছে আর্টিফিশিয়াল বন্দর টাইপের এখানে ছিল এবং এটি বাণিজ্য কেন্দ্র হিসাবে এর গুরুত্বকে বোঝায়। সাইটটি 1964 সালে S.R. রাও আবিষ্কার করেছিলেন। এটি সবরমতী নদীর একটি উপনদী ভোগাবা নদীর তীরে অবস্থিত রয়েছে। লোথাল কোথায় অবস্থিত রয়েছে? ভোগাবা নদীর তীরে। এবং এটি হরপ্পা সংস্কৃতির একমাত্র স্থান যেখানে ধানের প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রথম যে ধানের নিদর্শন কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে লোথালে। 33, লেন্সের ক্ষমতার একক কি? সঠিক উত্তর হবে অপশন সি, ডায়াপ্টার হয়ে যাবে লেন্সের ক্ষমতার একক। 34 দেখো, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আশাপূর্ণা দেবীর লেখা। 35, নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? সঠিক উত্তর হবে অপশন সি, ওরাকল কোনো অপারেটিং সিস্টেম নয়। 36 দেখো, কোন সালে ভারত প্রথম T20 বিশ্বকাপ জয়ী হয়েছিল?
সঠিক উত্তর হবে অপশন বি 2007 সালে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন। 36 নম্বর প্রশ্নটা রিপিট হলো, যাই হোক। কোন দিনটি পশ্চিমবঙ্গের পুলিশ দিবস রূপে পালিত হয়? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশানে 1 সেপ্টেম্বর। 37 উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? নিচের কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশন ডি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার। দেখো এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের 11তম রাষ্ট্রপতি। তিনি 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1997 সালে ভারতরত্ন পুরস্কারে তিনি সম্মানিত হন। 38 নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? চারটি অপশন রয়েছে, তার মধ্যে থেকে 3টে রবি শস্য, একটা রবি শস্য নয়। তো সেটাকে খুঁজে বের করো। তো সঠিক উত্তর হবে অপশন সি তুলা। তুলা রবি শস্য নয়। রবি শস্য কাদের বলবো? দেখো এটি একটি শীতকালীন ফসল হিসেবে পরিচিত, যেগুলি শীত মৌসুমে বা অক্টোবর বা নভেম্বরে জন্মায়। শীত মৌসুমের শুরুতে তাদের বীজ বপন করা হয় এবং শীত মৌসুমের শেষে বা বসন্ত মৌসুমে এই ফসল তোলা হয়। রবি শস্য মৌসুমে চাষ করা হয়, তাই এই সব ফসল ফলাতে সময় মতো সেচের প্রয়োজন হয়। ভারতের কিছু প্রধান রবি শস্যের মধ্যে রয়েছে দেখো গম, ছোলা, ওট, বার্লি, আলু, বীজ যেমন সরিষা, তিসি, সূর্যমুখী, ধনে, জিরা ইত্যাদি। খারিফ ফসলের মধ্যে রয়েছে ধান, ভুট্টা, জোয়ার, মুক্তা, বাজরা, দেখো আঙ্গুলের বাজরা, রাগি, ঠিক আছে, অহরহ, সয়াবিন, চীনাবাদাম এবং তুলা ইত্যাদি। ঠিক আছে, দেখো অরহর হচ্ছে এটা ডাল, সয়াবিন, চীনাবাদাম এগুলো হচ্ছে কি তৈলবীজ এবং তুলা হচ্ছে কার্পাস টাইপের এক ধরনের প্রোডাক্ট। ওকে, দেখো খারিফ ফসল একটু ডিটেলস দেখি। দেখো এগুলি হলো মৌসুমী ঋতুর ফসল হিসেবে পরিচিত। এগুলো বর্ষাকাল অর্থাৎ জুন থেকে অক্টোবর মাসে জন্মায়। তাদের বীজ বর্ষা মৌসুমের শুরুতে বপন করা হয় এবং বর্ষা মৌসুমের শেষে ফসল তোলা হয়। 39 নম্বর প্রশ্ন দেখো, কোন মশা ডেঙ্গু ছড়ায়? সঠিক উত্তর হবে অপশন ডি, সরি বি, এডিস মশা ডেঙ্গু ছড়ায়। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ওনাম। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্য থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল 7টাকে ফলো করে থাকো। অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করাবো, রিভাইজ করাবো এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসে থাকবে। বিগত বছরেও বহু সংখ্যক স্টুডেন্ট হুবহু কমন পেয়েছে। আশা করছি তোমরা যদি প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো একদম কমন পাবে। আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, পুলিশ যোদ্ধা ব্যাচ কনস্টেবল পরীক্ষার জন্য এবং ডবল স্টার খাকি ব্যাচ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য, যোগাযোগ করো 9647555612 নাম্বারে, যার যেটি প্রয়োজন রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া নতুন হয়ে থাকলে আমাদের সিআরপি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।